হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজ আমি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় ভিত্তিক একটি পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করবো। সো যারা এবারে পরীক্ষার্থী আছো তাদের জন্য এই সাজেশনটা খুবই কার্যকরী হতে যাচ্ছে। এই সাজেশনে আমি অধ্যায় ভিত্তিক কি কি টপিক তোমাদের পড়তে হবে, তারপর ক বিভাগ করে কিভাবে টপিকগুলো আসবে, কোন টপিকগুলো তোমরা গুরুত্ব সহকারে বেশি পড়বে এবং কোন 5টা চ্যাপ্টার পড়লে তোমরা মোটামুটি 5টা সিকিউ কমন পেয়ে যাবে, তার একটা প্রপার আইডিয়া এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে তোমার একটা প্রপার আইডিয়া হয়ে যাবে যে তুমি এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিবে, কোন টপিকগুলো হায়ার ম্যাথে পড়বে, তার একটা প্রপার আইডিয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি সাজেশনটা স্টার্ট করি, তো ফার্স্টে আমাদের ক বিভাগ আর খ বিভাগ এই দুইটা বিভাগে আমাদের কোয়েশ্চেন আসে। ফার্স্টে যদি আমরা দেখি যে ক বিভাগ থেকে আমাদের কি ধরনের কোয়েশ্চেন আসে, যেমন হচ্ছে আমাদের মানে কোন কোন চ্যাপ্টারগুলো ক বিভাগে ইনক্লুডেড: ম্যাট্রিক্স, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ আর হচ্ছে ফাংশন। এই ছয়টা চ্যাপ্টার থেকে আমাদের 4টা সিকিউ আসবে। ঠিক আছে, 6টা চ্যাপ্টার থেকে আমাদের 4টা সিকিউ আসবে। তার মানে হচ্ছে কি যে কোনো 2টা চ্যাপ্টার বাদ যেতে পারে। এখান থেকে যে 2টা চ্যাপ্টার বাদ যাবে এমন কোনো কথা নাই। এমন হতে পারে প্রায় দেখা যায় মিক্স আপ করে দেয়, হয়তো বা দেখা যাচ্ছে তোমার ভেক্টরের সাথে বিন্যাস সমাবেশ, এই ভেক্টরের সাথে বিন্যাস সমাবেশ এটা মিক্স আপ করে তোমার সিকিউ দিতে পারে। এরকম 2টা চ্যাপ্টার মিক্স করে সিকিউ দেয়, বাট মেইন চ্যাপ্টারগুলো থেকে সাধারণত একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে একটা সিকিউ চলে আসে। আর এইখানে খ বিভাগে এখানে হচ্ছে তোমার 4টা চ্যাপ্টার আছে: ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপর হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ। এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস পার্ট। আর এইটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক পার্ট। তো এই 2টা পার্ট থেকে এখান থেকে 2টা জেনারেলি আসে, আবার এখান থেকে 2টা, টোটাল আমাদের এই পার্ট থেকে 4টা সিকিউ আসবে। এই 4টা সিকিউ, তো এইভাবে আমাদের 8টা সিকিউ আসবে আর আমাদের 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। সো এখানে কিভাবে পড়বা সেটা নিয়ে আমি আলোচনা করব, যে তোমরা কোন বিভাগ থেকে কয়টা সিকিউ দিলে তোমাদের জন্য ইজি হবে, তোমরা ইজিলি কভার করতে পারবা। তো আমি যদি এবার অধ্যায়ভিত্তিক যে টপিকগুলোতে চলে যাই, ফার্স্টে ম্যাট্রিক্সে তোমার যে টপিকগুলো আগে গুরুত্ব দিয়ে পড়বা, এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ফার্স্টের দিকে ইম্পর্টেন্ট টপিকগুলো রাখছি। সো তুমি যখন পড়া ধরবা তুমি অবভিয়াসলি শুরু থেকেই পড়ে আসবা। আমি একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো উপরে রাখছি এবং ক্রমান্বয়ে ধীরে ধীরে কম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিচের দিকে রাখছি, বাট যেগুলো তোমার মোটামুটি পড়া লাগবে সেগুলোই আমি রাখছি। সো ট্রাই করবা সবগুলো টপিকে ওই চ্যাপ্টারে কভার করা এখানে যেগুলো আছে। ঠিক আছে, এছাড়াও ছোটখাটো অনেক টপিক আছে, ওগুলো আমি আর খুব একটা ইনক্লুডেড করি নাই। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি, আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা ভালো মতো করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে ক্রেমারের পদ্ধতিটাও অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এখানে আমরা জানি। আর বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখান থেকে তোমার 3/3 যেটা আছে, 3/3 এটা থেকে আমাদের সিকিউ আসে। ঠিক আছে, আর যেটা আমাদের 2/2 ম্যাট্রিক্স আছে সেখান থেকে আমাদের এমসিকিউ আসে, এখান থেকে আমাদের এমসিকিউ আসে। সো তোমাদের 2/2 এর বিপরীত ম্যাট্রিক্সটাও শিখবা, সেখান থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন অথবা ক নম্বরে কোশ্চেন এসে থাকে, এখান থেকে ক নম্বরে কোশ্চেন আসে। আর ক্রেমারের পদ্ধতিতে আমরা কোনো একটা সমীকরণ সমাধান করতে পারি এটা। তারপর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ, লাইক হচ্ছে এই যে তোমাকে বলে না যে a স্কয়ার, মানে একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিছে, দেন a স্কয়ার মাইনাস 3a, তারপর হচ্ছে মনে করো প্লাস 5i। ঠিক আছে, বা i এটা সমান কত, এরকম কিছু একটা তোমাকে প্রমাণ করতে বলবে বা মান নির্ণয় করতে বলবে এরকম। ঠিক আছে, এরপর হচ্ছে নির্ণয়, মানে নির্ণায়কের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু যে নির্ণয় করি, নির্ণায়কের যে মানগুলো নির্ণয় করি বা নির্ণায়ক থেকে যে প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো, নির্ণায়কের মেইনলি আমাদের প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো, এই ম্যাথগুলোতে আমাদের বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, এটা ভাই এমসিকিউ এর জন্য, ম্যাট্রিক্সের প্রকারভেদটা আমরা করবো এমসিকিউ এর জন্য আসে। এর পরবর্তীতে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান, এইটার মাধ্যমে আমাদের মাঝে মধ্যে চলে আসে, একটু কম ইম্পর্টেন্ট মাঝে মধ্যে আসে, বাট তাও আমরা এটা ট্রাই করবো করার এটা। ওকে, আর ম্যাট্রিক্সের প্রকারভেদ এখান থেকে এমসিকিউ আসে, আবার ক নম্বরে কোশ্চেন চলে আসে। ঠিক আছে, এটা যেমন তোমার হচ্ছে কি তোমার কোনো একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম হবে কিনা বা প্রতিসম হবে কিনা, বা কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করা, এইসব ছোটখাটো যে কনসেপ্টগুলো আছে সেগুলো একটু ভালো মতো শিখে যাবে এবং এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি এবং আসবেই বলা যায় এরকম। এর পরের চ্যাপ্টারটা যদি আমরা চলে যাই, সেখানে হচ্ছে ভেক্টর। তো এটা একটু কম ইম্পর্টেন্ট টপিক, এটা লেস ইম্পর্টেন্ট আমি বলবো। ম্যাট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে, ওইটার তুলনায় এটা একটু লেস ইম্পর্টেন্ট। তো এইখানে ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণন এটা আগে আমরা শিখবো, যদিও আমরা ভেক্টরের টপিকগুলো অলরেডি আমরা ভেক্টর চ্যাপ্টারটাতে শিখে ফেলছি। তো এখানে তুমি যদি ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপারে যে 2 নম্বর চ্যাপ্টার ভেক্টর ওইটা করে থাকো, তাহলে তোমার বা ভালো মতো পড়ছো সবাই অবভিয়াসলি, কারণ ওইখানে ওই চ্যাপ্টারটা কেউ স্কিপ করে না। তো ওইটা করে থাকলে তোমার এই চ্যাপ্টার পড়া লাগবে না, এমনিতেই তুমি পারবা। বাট এখান থেকে কমই আসে কোশ্চেন, না আসার পসিবিলিটি একটু বেশি, বা তোমার দেখা যায় আরেকটা চ্যাপ্টারের সাথে মিক্স করে দিতে পারে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা আসে। তারপর ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা ওই যে আমাদের হাফ ইন্টু মনে করো একটা সামান্তরিকে 2টা সন্নিহিত বাহু দিয়ে দিল, সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা নির্ণয় করবো, সেটা কিভাবে এটা। তারপর হচ্ছে আমাদের 3টি ভেক্টর সমতলীয় হবার শর্ত, এটা 3টা ভেক্টর সমতলীয় হতে গেলে আমাদের কি হয়, 2টা ভেক্টরের যে ক্রস গুণফল এইটা আরেকটা ডট গুণফলের এদের মান টোটাল 0 হয়। ঠিক আছে, এটা এই জিনিসটা আমাদের প্রমাণ করতে পারবো। ওকে, এবার আসি ভেক্টরের অভিক্ষেপ উপাংশ, এটা মোটামুটি আসে আমাদের। এই টপিকগুলো জাস্ট দেখবো। এরপরে থার্ড, এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সরলরেখা। তো সরলরেখা চ্যাপ্টারটাতে আমাদের দেখা যাচ্ছে ফার্স্টে আমাদের যে টপিকটা একটু গুরুত্ব সহকারে শিখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন শর্তে আমাদের সরলরেখার সমীকরণটা। যেমন তোমাকে বলতে পারে 2টা বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, অথবা একটা সরলরেখার তুমি একটা বিন্দু জানো আর একটা ঢাল জানো, সেক্ষেত্রে তোমার সমীকরণ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি তোমাকে সবসময় ডিরেক্টলি কোশ্চেন করবে না, তোমার যে কোশ্চেনে থাকবে সেই কোশ্চেনের একটা পার্ট হিসেবে তোমার বুঝে যেতে হবে যে আমি একটা সরলরেখার সমীকরণ এইভাবে নির্ণয় করতে পারি। আবার এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে ছেদকারী যে সরলরেখার সমীকরণ x/a + y/b = 1, এটা
তো এই স্ট্যান্ডার্ডগুলো আমাদের বুঝতে হবে বা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারতে হবে। তারপরে টপিকটা হচ্ছে আমাদের কোনো রেখার সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ নির্ণয় করা। এটা তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। মনে করো কোনো একটা রেখা আছে, এই যে এটা মনে করো একটা নীল রেখা, এই রেখার সমান্তরাল আরেকটা রেখা, মনে করো এই লাল রেখাটা। তো তোমাকে বলবে নীল রেখার সমীকরণ দিয়ে তোমাকে বলবে লাল রেখাটার সমীকরণ নির্ণয় করতে। সেক্ষেত্রে হয়তো বা লাল রেখার উপর কোনো একটা বিন্দু তোমাকে দিয়ে দিবে এরকম ভাবে। আবার লম্ব রেখা বলতে পারে, মানে নীল রেখাটা আছে তার উপর মনে করে লাল রেখাটা এরকম লম্ব আছে, এরকম ভাবে তোমাকে এটা সমীকরণ নির্ণয় করা, এগুলো দিতে পারে। এবার আসি আমাদের বিন্দু হতে রেখার দূরত্ব। যে একটা বিন্দু আছে, এখানে একটা রেখা আছে, এই বিন্দু থেকে রেখার উপর তুমি যদি একটা লম্ব টানো, এইভাবে যদি একটা লম্ব টানো, তাহলে সেক্ষেত্রে তার দূরত্বটা কতটুকু, এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। আবার দুইটি রেখার অন্তর, আবার আরেকটা আছে রেখা হতে রেখার দূরত্ব। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। রেখা হতে রেখার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা দুইটা রেখাকে অবশ্যই সমান্তরাল হতে হবে। দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল না হয় তাহলে আমরা তাদের দূরত্ব নির্ণয় করতে পারি না। দুইটা সমান্তরাল রেখা আছে এরকম, তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা আছে সেটা তোমাকে নির্ণয় করা লাগবে, ঠিক আছে? এটা যদি লম্ব দূরত্বটা। ওকে, এবার আসি দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। মানে দুইটা রেখা এরকম আছে, ছেদ করছে, তাদের অন্তর্ভুক্ত কোণটা সূক্ষ্মকোণ হতে পারে, যেরকম সূক্ষ্মকোণ হতে পারে, আবার দেখা যাচ্ছে স্থূলকোণ হতে পারে, এরকম স্থূলকোণ হতে পারে। এটা তো স্থূলকোণ, এইটা তারপর এটা স্থূলকোণ, আবার এটা সূক্ষ্মকোণ হলে এটা সূক্ষ্মকোণ। তো এইটা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। আবার এমন হতে পারে তারা সমকোণে আছে, এইভাবে হতে পারে। এরপর যদি আমরা দেখি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, মানে দুইটা কোণ এইভাবে করলো, এদের যে সমদ্বিখণ্ডক, যে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ পাইলা, তাদের সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাকে, স্থূলকোণটাকে সমদ্বিখণ্ডিত করে একটা রেখা, এই হলুদ রেখাটা, অথবা সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডিত করে এই লাল রেখাটা তৈরি হলো। এই রেখা দুইটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলে আর কি। ওকে, এবার আসি আমাদের আমি হালকা করে শর্টলি ধারণা দিচ্ছি, একটু ভিডিওটা বড় হবে যেহেতু আমি প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে কোন টপিকগুলো তোমরা পড়বা, সেটার আন্ডারে কনসেপ্টগুলো কেমন হবে এটা। তারপর হচ্ছে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। মানে কোন একটা রেখা আছে, সেই রেখাটাকে অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তি, মানে কোন একটা রেখা, একটা বিন্দু, সেটা অন্তর্বিভক্ত করলো, M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করলো, সেক্ষেত্রে সেই অনুপাতটা জানা লাগতে পারে, বা তোমার অন্তর্বিভক্তকারী বিন্দুটা জানা লাগতে পারে, এরকম কিছু একটা, অথবা বহির্বিভক্তি আসতে পারে। তারপর হচ্ছে কার্তেশীয় বা পোলার স্থানাঙ্ক। তো উপরে যেগুলো আছে এগুলো মোটামুটি আমাদের সিকিউ টপিক ছিল, বাট কার্তেশীয় পোলার স্থানাঙ্কের যে টপিকটা আছে, এই টপিকটা থেকে আমাদের জেনারেলি ক নাম্বারে কোয়েশ্চেন আসবে, অথবা প্লাস MCQ, এগুলা, ঠিক আছে? মানে কোন একটা স্থানাঙ্ক দিবে তোমাকে, মনে করো 2, 5, এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে পোলার বানাতে বলবে, বা কার্তেশীয় পোলার সমীকরণ কনভার্ট করতে দিতে পারে। তোমাকে একটা পোলার সমীকরণ দিবে, সেটাকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করতে বলবে, এরকম। তো পোলার থেকে কার্তেশীয়, যে তোমার বিন্দুর স্থানান্তর প্লাস হচ্ছে সমীকরণ কনভার্সন, দুইটাই আমাদের শিখতে হবে কর MCQ এর জন্য, ঠিক আছে? এই ছিল আমাদের সরলরেখা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বা সরলরেখা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপর হচ্ছে আমাদের বৃত্তটা আসি। তো বৃত্ত যে চ্যাপ্টারটা আছে আমাদের, বৃত্ত চ্যাপ্টারটাতে বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ নির্ণয়, ফার্স্ট এটা টপিক আমাদের, এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, তো বৃত্তের বিভিন্ন শর্তের সমীকরণ নির্ণয় করতে বলতে, যেমন তোমার একটা বৃত্তের, মনে করো তোমার 3টা বিন্দু দিয়ে দিছে, ভাই একটা বৃত্তের তোমার 3টা বিন্দু দিয়ে দিছে, দেন তোমাকে বললো ওই বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে, এরকম 3টা বিন্দু দিয়ে দিছে, একটা, দুইটা, 3টা। তারপর আবার মনে করো তোমার একটা বৃত্ত, মনে করো কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, এরকম কিছু কন্ডিশন দিয়ে দিল, তার কেন্দ্র দিয়ে দিল, অন্য কিছু দিয়ে দিল, দেন তোমাকে তার সমীকরণ বের করতে বলে, এরকম বিভিন্ন শর্ত দিয়ে দিবে, তার আন্ডারে তোমার ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করা লাগবে। এবার আসি স্পর্শকের সমীকরণ আর দৈর্ঘ্য নির্ণয়। মানে তোমার একটা স্পর্শক বৃত্তে, যে এমন বৃত্ত আঁকলা, সেই বৃত্তটার একটা স্পর্শক এরকম আঁকলা, তো এই স্পর্শকটা সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা একটা অবভিয়াসলি একটা সরলরেখা, তো এটা সমীকরণটা কেমন হবে, ax + by + c = 0, ঠিক আছে? এরকম একটা সরলরেখা সমীকরণ, এটা নির্ণয় করা লাগবে। এবার আছে আমাদের দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। মানে দুইটা বৃত্ত আছে, সাপোজ যেমন আমি যদি এঁকে দেখাই একটু, ধরো এটা একটা বৃত্ত, আবার এইটা আরেকটা, আরেকটু সুন্দর করে যদি আমি আঁকি, সাপোজ এখানে একটু, এইখানে আমাদের দুইটা বৃত্ত দেয়া আছে, যে এই একটা বৃত্ত, দেন এই আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্ত পরস্পরকে আমাদের দেখা গেল ছেদ করছে এই জায়গায়, এই দুইটা বিন্দুর যে একটা কমন পয়েন্ট আছে, ইন্টারসেকশন পয়েন্ট, এখানে একটা, এটা হচ্ছে তার সাধারণ জ্যায়, হলুদটা। এই সাধারণ জ্যায়ের সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলবে, যেটা একটা সরলরেখা অবভিয়াসলি। তারপর হচ্ছে দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। মনে করো আবার যদি এটা দেখাই, যে একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে এটা ছেদ করে গেল আরেকটা বৃত্ত, এই যে দুইটা ছেদবিন্দু পাইলা, এই দুইটা ছেদবিন্দু দিয়ে কোন একটা বৃত্ত তৈরি হলো, এই ছেদবিন্দুগামী হলুদ যে বৃত্তটা আছে, সেই হলুদ বৃত্তটা তোমার সমীকরণ নির্ণয় করতে বলবে, এরকম, ঠিক আছে? এরপরে আসি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ভাই। মানে এই যে তুমি যদি এখানে কয়েকভাবে স্পর্শ করতে পারে, মেইন কথা হচ্ছে তোমার একটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতে পারে, অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। বহিস্থভাবে স্পর্শ করলে কি, তাদের ব্যাসার্ধের যোগফল, এটার ব্যাসার্ধ যদি R1 হয়, এটার ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের যোগফলকে R1 + R2, এরকম আর কি, ঠিক আছে? আর অন্তঃস্পর্শের ক্ষেত্রে সেটা বিয়োগ হবে। ওকে, এর পরের চ্যাপ্টার আমরা চলে যাই, এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমি বলবো। তারপরে হচ্ছে আমাদের বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারটা। তো বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারটাতে আমাদের প্রথমেই আমাদের পড়তে হবে বিভিন্ন শর্তে বিন্যাস ও সমাবেশ নির্ণয়। তো এটা আমি বলবো, এটা অ্যাকচুয়ালি তোমার ম্যাথগুলো করতে হবে বা বোর্ড সিকিউ গুলো করতে হবে, তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবা টাইপগুলো। তো বিভিন্ন শর্তে মানে কি, তোমাকে মনে করো হচ্ছে একটা দিল, মনে করো হচ্ছে তোমাকে বললো সাপোজ ইকুয়েশন, একটা ওয়ার্ড দিল, সেই ইকুয়েশন ওয়ার্ডটা থেকে কতভাবে বিন্যস্ত করা যায়, অথবা মনে করো তোমাকে আগে তোমার স্বরবর্ণগুলো রেখে, তারপর দুইটা স্বরবর্ণ রেখে বা স্বরবর্ণগুলো একত্রে রেখে কতভাবে সাজানো যায়, বিভিন্ন কন্ডিশন দিবে। মনে করো অনেকগুলো অক্ষর আছে, সেখান থেকে প্রত্যেকবার 4টা করে পিক করে কতভাবে সাজানো যায়। মনে করো হচ্ছে তোমার কাছে ইকুয়েশন শব্দটা আছে, এই যে ইকুয়েশন,
তো ইকুয়েশন শব্দটা থেকে প্রত্যেকবার 5টা করে অক্ষর পিক করবো, সেখান থেকে আমি এটা কতভাবে সাজাতে পারবো, এরকম কিছু একটা। ওকে, তো যেখানে আমাদের বিন্যাস সমাবেশ দুইটাই লাগবে। এরপরে হচ্ছে শব্দ গঠন ও বাছাইকরণ সংক্রান্ত ম্যাথ, এই রিলেটেড যে ম্যাথগুলো এগুলো আমাদের আসে, মানে কত রকম শব্দ গঠন করা যাবে এটা থেকে, এরকম কথাবার্তা। তারপর হচ্ছে এন ও আর এর মান নির্ণয়, এন ও আর এর মান নির্ণয় কি, এগুলো ক নাম্বার আসে, মাঝে মধ্যে খ নাম্বারও চলে আসে। লাইক তোমাকে মনে করো বললো যে এন সি 5, সাপোজ এন সি 5 ইকুয়াল হচ্ছে আবার এন সি মনে করো সাপোজ তোমাকে বলো 1, এরকম কিছু একটা দিল, দেন তোমাকে এখান থেকে এন এর ভ্যালুটা নির্ণয় করতে বলো, অথবা অন্যভাবে ক্ষেত্রে আর এর মানটা নির্ণয় করতে বলো, এরকম কিছু একটা ভ্যালু তোমাকে যদি নির্ণয় করতে দেয়, তখন তোমার সেটা ক্যালকুলেশন করে সলিউশন করে তোমার যে ফ্যাক্টোরিয়ালের কাজগুলো আছে সেগুলো পারতে হবে, সূত্র অ্যাপ্লাই করে সেটা নির্ণয় করতে পারা, এটাও ইম্পর্টেন্ট। এটাও ক নাম্বারে এগুলো চলে আসে। ক নাম্বারে তো ভাই এভেলেবেল চলে আসে, ভাই খ নাম্বারও আসে, আমি বলবো খ নাম্বারও মাঝে মধ্যে চলে আসে এটা। তারপর হচ্ছে বোর্ড সিকিউ টাইপ, এখান থেকে তুমি একটু বোর্ড সিকিউ টাইপ প্রশ্নগুলো দেখবে, যেহেতু এখানে কোয়েশ্চেন অনেক কম আছে, এটা শর্ট সিলেবাসে ছিল না আগের ইয়ারগুলোতে, সো এই জন্য তুমি অনেক কম বোর্ড কোয়েশ্চেন পাবা, সেই বোর্ড কোয়েশ্চেন গুলো তুমি একটু দেখে যাবো অবভিয়াসলি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমাদের কম, মানে 6 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, 7 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, বাট তাও দেখা যায় 6 নাম্বার থেকে একটা আসে, কারণ আমাদের দেখছি আমরা যে আমাদের সেকেন্ড পার্টটা আছে, সেই সেকেন্ড পার্টটায় আমাদের 4টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ চলে আসবে। তো এখানে ফার্স্টে একটু ক্ষেত্রফল নির্ণয়, লাইক তোমার যে বৃত্ত কলার ক্ষেত্রফল নির্ণয় বা ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল নির্ণয়, এরকম যে ব্যাপারগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে গ্রাফের ম্যাথগুলো, ঠিক আছে, গ্রাফের ম্যাথগুলো মনে করো তোমাকে যে বললো যে ওয়াই ইকুয়াল সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, এটার মনে করো গ্রাফ তোমাকে নির্ণয় করতে বলো, অথবা y ইকুয়াল sin 2x, y ইকুয়াল sin 2x বা cos 2x, এরকম যে তোমাকে কোনো একটা ফাংশন দিয়ে দিবে, দেন সেটা গ্রাফ নির্ণয় করতে বলবে, ঠিক আছে, মানে গ্রাফটা আঁকতে বলবে তোমাকে, সেখানে y এর বিভিন্ন মানের জন্য x এর মান নির্ণয় করে তুমি গ্রাফটা ড্র করবা এটা। এবার আসি আমাদের বিভিন্ন বোর্ড সিকিউ টাইপগুলো, তুমি যদি এখানে একটু সলভ করো, কারণ এটা যেহেতু আগে ছিল না, অল্প কিছু কোয়েশ্চেন আছে বোর্ড সিকিউ, সেই টাইপগুলো একটু দেখলে তুমি প্রপারলি একটা আইডিয়া পাবা, যেহেতু এটা একটা ছোট চ্যাপ্টার এটা। প্রত্যেকটাতেই তো অবভিয়াসলি এটা বোর্ড সিকিউ দেখবা, বোর্ড সিকিউ তো ছাড়া তো কোনো বিকল্প নাই, বাট এগুলোতে একটু দেখলেই তোমার হয়ে যাবে, কারণ যেহেতু কোয়েশ্চেন আগের প্রিভিয়াস ইয়ারে কম ছিল এই জন্য। এরপরে আমাদের 7 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, 7 নাম্বার চ্যাপ্টার বলছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটাও আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এক্সট্রা চ্যাপ্টার বলবো। এখানে প্রমাণ সংক্রান্ত ম্যাথ, যেমন হচ্ছে প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলোর মধ্যে কি, যেমন 2a 3a যে বিভিন্ন ম্যাথগুলো, এখানে ভাই বলতে গেলে 7 নাম্বার চ্যাপ্টারে স্কিপ করার মতো তেমন কিছু নেই, তোমার ওভারঅল পুরো চ্যাপ্টারটাই করতে হবে, মানে কারণ তোমার ক্যালকুলেশন গুলো শিখতে হবে, বুঝতে হবে ভালো মতো, এই জন্য মোটামুটি সলভ করতে হবে। বাট এট দ্য এন্ড লাস্টের দিকে তুমি প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলোতে একটু ফোকাস করবা, কিভাবে প্রমাণ সংক্রান্ত স্টেপগুলো হচ্ছে এগুলো একটু ভালো মতো খেয়াল করতে হবে, আদারওয়াইজ তুমি এলোমেলো হয়ে যাবা পরীক্ষার সময়। তো তোমার প্র্যাকটিস করার পাশাপাশি জিনিসটাকে একটু অবজার্ভ করতে হবে, যে তোমার কি জিনিসটা দিচ্ছে, কোয়েশ্চেনটা কি বলছে, প্রমাণে আমার কি চাইছে, কিভাবে আমি আগাতে পারি, কোন সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগতে পারে, লাইক সাইন সি প্লাস সাইন ডি, তারপর হচ্ছে 2 সাইন এ সাইন বি, এরকম বিভিন্ন সাইন 2a, বিভিন্ন যে সূত্রগুলো আছে এগুলো অ্যাপ্লাই করে তোমার করা লাগতে পারে বা করবা। এরপরে আসি ত্রিভুজের আমাদের সংক্রান্ত ম্যাথ, যেমন সাইন আর কোসাইন রুল, এটা ইউজ করে আমরা ত্রিভুজ সমাধান করতে পারি। মনে করো একটা ত্রিভুজে তুমি 2টা বাহু জানো, একটা কোণ জানো, এর মাধ্যমে তুমি বাকি 2টা কোণ আর বাহু এগুলো নির্ণয় করতে পারবা, এগুলো সাইন রুল কোসাইন রুল ব্যবহার করে আমরা করতে পারি। এরপরে আমাদের আসি অনুচ্ছেদ, অনুচ্ছেদ 7.6 মানে অনুশীলনী 7.6 আর 7.7, এই দুটো অনুশীলন আমরা একটু বেশি ফোকাস করবো, তাহলে আমাদের হয়ে যাবে, মানে বেশি ইম্পর্টেন্ট টাইপগুলো এখান থেকে ম্যাক্সিমাম টাইম ম্যাথগুলো চলে আসে সিকিউতে, তোমার খ এর জন্য, খ বা গ এর জন্য। এছাড়া তুমি এমসিকিউর জন্য একটু ক্যালকুলেটর শর্ট ট্রিক্স গুলো শিখবা, তাহলে তুমি ক্যালকুলেটর মাধ্যমে করতে পারবা এমসিকিউ গুলো, আর বোর্ড কোয়েশ্চেন টাইপগুলো দেখবো, তাহলে আমরা মোটামুটি এটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবো এটা, ঠিক আছে। এবার আসি পরবর্তী চ্যাপ্টারটাতে যদি দেখি আমরা ফাংশন, তো ফাংশন মোটামুটি ইম্পর্টেন্ট বলবো আমরা, ঠিক আছে, অন্যগুলোর তুলনায় মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি না এটা। তো তারপরও বলবো এখান থেকে চলে আসার পসিবিলিটি অনেক বেশি, চলে আসবে ম্যাথ। তো বিপরীত ফাংশন নির্ণয় এখানে আমাদের ফার্স্টেই, তো বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে আমরা জানি ফাংশনটাকে অবভিয়াসলি এক আর সার্বিক ফাংশন হতে হবে, দেন তার বিপরীত ফাংশন নির্ণয় করা পসিবল এটা। এরপরে আমাদের ফগ গফ এগুলো নির্ণয় করা, ডোমেন রেঞ্জ নির্ণয় করা, ডোমেন রেঞ্জ এটা হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য প্লাস এমসিকিউ এর জন্য, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এগুলো তো আমাদের সিকিউর জন্য, এই পার্টটা আমাদের সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, ওকে এটা। এবার আসি আমাদের অন্তরীকরণে, তো অন্তরীকরণে আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অবভিয়াসলি পড়বা, কোয়েশ্চেন 100% পাবা, প্লাস অ্যান্সারও করতে হবে আমি বলবো। এখানে আমি বলবো ভাই তুমি খুব ভালো মতো 3টা টপিক পড়ো, ফার্স্টে 3টা টপিক, গুরুমান লঘুমান নির্ণয় করা, এটা পড়বা খুব ভালোভাবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, গুরুমান লঘুমান ওই যে আমাদের একটা ফাংশন দিবে, সেটা গুরুমান আর লঘুমান নির্ণয় করতে বলা, তো আমরা জানি এটা একটা প্রসিডিউর অনুযায়ী করলে, কয়েকটা ফাংশন করলে তুমি বুঝে যাবা ইজি অনেক, এটা অন্যতম একটা ইজি টপিক। এবার হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যে তোমার মনে করো বললো y2 মাইনাস 1 - x স্কোয়ার ইন্টু y1, ঠিক আছে, প্লাস ওয়াই ইকুয়াল সামথিং 0, এরকম কিছু একটা। তো এখানে যখনই দেখবা তুমি y2 বা y1 অথবা এই যে এরকম কিছু একটা লাইক d² y ডিভাইডেড বাই dx স্কোয়ার, এরকম কিছু টাইপ দেখবা, তো এইগুলো দেখলে বুঝবা তুমি সেটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সেগুলো আমাদের করতে হবে। দেন আমাদের আসি হচ্ছে ভাই মূল নিয়মে অন্তরীকরণগুলো। তো মূল নিয়মে অন্তরীকরণে আমরা জানি লিমিটের মাধ্যমে, আমাদের যে লিমিট আছে সেই লিমিট অফ h টেন্স টু 0, এই সূত্রের মাধ্যমে আমরা, দেন হচ্ছে আমাদের সূত্রটা দিয়ে, আমাদের একটা সূত্র আছে ফাংশন অফ x প্লাস h, যদি আমি সূত্রটা হালকা করে লিখে দিই, ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h, যেই সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মূল নিয়মে অন্তরীকরণটা করি। তো এটা করার পর এটার মাধ্যমে, এটা যখনই তুমি মূল নিয়মে অন্তরীকরণ করবা, সেটার আবার একটা অপশন টেস্ট করে নিবা, ওই সেম ফাংশনটারই তুমি যদি ddx করো তাহলে তুমি একই অ্যান্সার পাবা। সো আমি বলবো সেটা করার মাধ্যমে একটা অপশন টেস্ট করে মানে টেস্ট করে নিবা যে তোমার অ্যান্সারটা কারেক্ট কিনা। মূল নিয়মে অন্তরীকরণ করলে তোমার অনেক বড় হবে, বা ddx এর মাধ্যমে সেটা একটু টেস্ট করে নিবা, ঠিক আছে। এবার আসি আমাদের স্পর্শক ও অবিলম্ব সংক্রান্ত
যে ম্যাথগুলো আছে, তো প্রথম তিনটাই বেশি ইম্পর্টেন্ট আমি বলবো। অবভিয়াসলি প্রথম তিনটা খুব ভালো মতো পড়বা, প্রথম তিনটা অনেক বেশি ভালো মতো পড়বা। বাকি দুইটা মোটামুটি পড়লে হবে। যে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয়, মানে তোমার কোন একটা কার্ভ রেখা দিবে, তার কোন একটা বিন্দুতে স্পর্শক বা অবিলম্ব নির্ণয় করতে হবে। মনে করো এটা একটা কার্ভ রেখা আছে, এটার এই বিন্দুটাতে তোমার এটা মনে করো একটা স্পর্শক, আর এটার উপর যে লম্ব থাকলে এটা হচ্ছে একটা অবিলম্ব। তো এদের সমীকরণগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অবিলম্ব নীলটা, আর সরুটা হচ্ছে তোমার স্পর্শক এটা। এবার হচ্ছে কোন একটা ফাংশন, এটা হচ্ছে ওই যে তোমার গুরুমান লঘুমানের আন্ডারে একটা টপিকের মতো, যে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান এটা নির্ণয় করা, ঠিক আছে, কোন রেঞ্জের মধ্যে এটা হবে সেটা নির্ণয় করা। এবার আসে আমাদের পরবর্তী লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ভাইয়া যোগজীকরণ। তো যোগজীকরণ চ্যাপ্টারটাতে আমাদের ফার্স্টেই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ক্ষেত্রফল নির্ণয় করা। এটা কি কি ধরনের হতে পারে ভাইয়া? সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেগুলো পড়বা, লাইক মনে করো তোমার হচ্ছে একটা পরাবৃত্ত আর একটা মনে করো সরলরেখা ভাবে ছেদপূর্ণ, এদের মধ্যবর্তী যে অংশটা, এই এরিয়াটার ক্ষেত্রফল বের করা, ঠিক আছে। এবার আবার একটা পরাবৃত্তের সাথে একটা পরাবৃত্তের ক্ষেত্রফল, একটা পরাবৃত্তের সাথে আরেকটা পরাবৃত্তের ক্ষেত্রফল, এটা এই যে কমন অংশটার ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলগুলো আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করতে পারি, আমরা জানি। তো এগুলো অবভিয়াসলি নির্ণয় করবা। এবার তারপরে হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ সংক্রান্ত। তো এটা আমি একটু উপরে তুলে দিই এটা। এবার হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ সংক্রান্ত। আংশিক ভগ্নাংশ সংক্রান্ত ম্যাথগুলোতে যেমন তোমার হচ্ছে কোনো এমন একটা ভগ্নাংশ দিবে, সেটাকে তুমি ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবে, অনেক বড় হয়ে যাবে। তখন ওইটাকে আমার আংশিক ভগ্নাংশে ছোট ছোট পার্টে ভাগ করার পরে, দুই তিনটা ফাংশনে বা আলাদা আলাদা পার্টে ভাগ করার পর দেন সেটা ইন্টিগ্রেশন করবা, এরকম। তো ওই ভগ্নাংশগুলো ওগুলো আমাদের একটু বড় হয়, দ্যাটস এগুলো আমাদের জেনারেলি খ বা গতে চলে আসে, ঠিক আছে। এই যে এটা বা এটা, এগুলো হচ্ছে আমাদের খ গয় ম্যাথ, খগতে এগুলোই চলে আসে। তারপর ইউভি এর রুল, এটাও মোটামুটি মাঝে মধ্যে খগতে চলে আসে। ইউভি এর রুল কি ভাইয়া? ওই যে দুইটা ফাংশন গুণাকার আছে, মনে করো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আর একটা অ্যালজেব্রিক ফাংশন গুণাকার আছে, যেমন সাপোজ ইন্টিগ্রেশন অফ তোমাকে মনে করো বললো এক্স কিউব ইন্টু কস এক্স, এরকম কিছু একটা সাপোজ, ঠিক আছে, এটা ডিএক্স। এখন হচ্ছে কি তোমাকে ইউভি, এটা ইউ ধরলা, একটা ইউ ধরবা, একটা ভি ধরবা, সেটা যদি এখানে আমাদের লিয়েট রুল অ্যাপ্লাই করতে হয়, লিয়েট রুল অনুযায়ী এখানে আমাদের কি এল আই এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তো আগে এটা আসে, তো এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, ঠিক আছে। পরেটি আসে, দ্যাটস ইউভি ধরে এটা আমরা করবো। এরপরে আসে আমাদের ভাই নির্দিষ্ট যোগজীকরণ বা অনির্দিষ্ট যোগজীকরণ। তো নির্দিষ্ট অনির্দিষ্ট আমরা জানি, নির্দিষ্ট মানে যার লিমিট আমাকে দিয়ে দিবে, আপার লিমিট লোয়ার লিমিট, ইন্টিগ্রেশন অফ মনে করো এ থেকে বি, একটা রেঞ্জের মধ্যে ধরো 0 থেকে 2 এরকম একটা লিমিট দিয়ে দিবে, তারপর সামথিং ডিএক্স। আর অনির্দিষ্ট যোগজীকরণটা কি ভাই? অনির্দিষ্ট যোগজীকরণ হচ্ছে ইন্টিগ্রেশন অফ সামথিং ডিএক্স, মানে সেখানে তোমার কোনো আপার লিমিট লোয়ার লিমিট থাকবে না। তো এটা মনে রাখবা, যেগুলো তোমার নির্দিষ্ট যোগজীকরণ আছে, মানে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিবে, সেগুলোর এমসিকিউ গুলো কিন্তু তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবে। বাট অনির্দিষ্ট গুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় না, ঠিক আছে। কিন্তু নির্দিষ্ট যোগজীকরণে তোমার একটা ভ্যালু আসে, সেই ভ্যালুটা তুমি মানে মানটা নির্ণয় করে ফেলতে পারবে এমসিকিউ এর জন্য। তো এইটা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ বলতে পারো। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট ফাংশনের আমাদের নির্দিষ্ট অনির্দিষ্ট যে যোগজীকরণ গুলো করতে হয়, সেখান থেকে আমাদের ক নাম্বার প্লাস আমাদের এমসিকিউ এগুলো চলে আসে, ঠিক আছে। এছাড়া এখানে যে ছোট ছোট কিছু সূত্র, এই সূত্রগুলো তোমরা একটু মনে রাখবা। যেমন মনে করো নিচে একটা ফাংশন, সেটাকে ডিডিএস করলে উপরে যদি ফাংশন পাও, তাহলে অ্যান্সারটা হবে ln x। যেমন আমি যদি হালকা করে একটা শর্টকাট লিখে দিই তোমাকে, শর্টকাটটা হচ্ছে মনে করো উপরে একটা ফাংশন এফ ইন্টিগ্রেশন অফ, নিচে একটা ফাংশন এফ এক্স, উপরে এফ প্রাইম এক্স, তাহলে এটা ডিএক্স। এটা ইন্টিগ্রেশন হবে কি ভাই? লন প্রথম ফাংশনটা, মেইন ফাংশনটা, এটা প্লাস সি, ঠিক আছে। এটা তো এরকম ভাবে আমাদের ম্যাথগুলো একটু করা লাগবে। এই এই কয়টা ম্যাথ যদি তুমি মোটামুটি এই টাইপগুলো করো, তাহলে তোমার মোটামুটি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে কভার হয়ে যাবে। এবার আমি বলি, যেখান থেকে তুমি লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে কোন পাঁচটা চ্যাপ্টার পড়বা, যেটা পড়লে তোমার মোটামুটি কভার হয়ে যাবে। তো এখানে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে ভাইয়া তোমার যোগজীকরণটা রাখবো, ঠিক আছে। যোগজীকরণটা এখানে আমি 7টা চ্যাপ্টার দেখাবো, বলে রাখছি 7টা চ্যাপ্টার। তার মধ্যে তুমি তোমার 5টা চ্যাপ্টার চুজ করতে পারো, যেগুলো 7টা চ্যাপ্টার তোমার অবশ্যই পড়া উচিত। আর যারা একটু কম পড়তে চাচ্ছ, তারা 5টা পড়লেও হবে, বাট ট্রাই করবা 7টা চ্যাপ্টারই পড়ার। 5টা চ্যাপ্টার পড়লে মোটামুটি হয়ে যাবে, 5টা সিকিউ পাবা। কিন্তু দেখা যাচ্ছে তোমার একটা এক্সট্রা অপশনের প্রয়োজন হলে সেক্ষেত্রে 7টা পড়া বেটার, ঠিক আছে। যোগজীকরণ পড়বা, অন্তরীকরণ পড়বা। তবে হ্যাঁ, যোগজীকরণ আমি বলবো যে অনেকের কাছে এটা কঠিন লাগে, টাফ লাগে। তো যদি এটা না হয়, তাহলে তুমি হচ্ছে এটা স্কিপ করলে এটার জায়গায় অন্য একটা পড়তে পারো, সেটা আমি দেখাচ্ছি একদম শুরু থেকে। যদি দেখাই, তোমার ফার্স্টে ভাই ম্যাট্রিক্সটা খুব ভালো মতো পড়বা, ম্যাট্রিক্সটা এটা পড়বা। দেন হচ্ছে তোমার সরলরেখা, ম্যাট্রিক্সটা মাস্ট, টু স্টার দিয়ে দিই এটা আমি, যদিও যেগুলো স্টার দিব ওগুলোই পড়বা। তো হচ্ছে এটা ম্যাট্রিক্স পড়বা, ভেক্টর না হলেও চলবে। চলবে বলতে এটা তুমি পারো অ্যাকচুয়ালি, ওটা দেখবা, কারণ এটা তো ভাই একটা অপশন না, তুমি আইসা পড়লে তো ভালো, কারণ এটা তুমি মোটামুটি আগে থেকেই পারো, ইজি চ্যাপ্টার। ওগুলো দেখবা, বাকিগুলো দেখবা না এমন না ভাই, দেখবা অবভিয়াসলি, বাট অ্যাট লিস্ট তোমার মিনিমাম যেটা পড়া উচিত, ভালোভাবে পড়া উচিত। এবং তোমার আগে ফার্স্টের দিকে যে পড়াগুলো কভার করা উচিত, আমি সেগুলো কথা বলতেছি, বা ট্রাই করবা সেগুলো কভার করে বাকি পার্টটুকু তোমরা কভার করে যাবা, ঠিক আছে। তাহলে তোমার কোয়েশ্চেন কঠিন হলে তোমার জন্য রিস্ক থাকবে না। তারপর সরলরেখা পড়ার পর বৃত্তটা পড়বা, হ্যাঁ বৃত্তটা পড়বা। তাহলে কয়টা চ্যাপ্টার হলো? 3টা চ্যাপ্টার হলো, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি বিন্যাস সমাবেশটা মোটামুটি ইম্পর্টেন্ট আমি বলবো। তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে আমি বিন্যাস সমাবেশটাকে যদি 1 স্টার দিই মোটামুটি, বাট না সংযুক্ত এটা হচ্ছে 2 স্টার, এটা অবশ্যই ভালো মতো পড়বা। তারপর হচ্ছে ফাংশন, এটাকে আমি বলবো 1 স্টার দিব, বাট হচ্ছে তোমার অন্তরীকরণ এটাও 2 স্টার, আর হচ্ছে যোগজীকরণ এটাও 2 স্টার, ঠিক আছে। তো এইখান থেকে অ্যাটলিস্ট তুমি যদি ইজিলি, ভাই আমি ইজিলি 5টা চ্যাপ্টার কভার করতে চাই, তো আমার মতে যে 5টা তোমার জন্য ইজি হবে সেটা হচ্ছে অন্তরীকরণটা মাস্ট, এটা মাস্ট পড়বা। দেন তুমি যোগজীকরণ আর 7 নাম্বার, এই 7 নাম্বার, এই 2টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা পড়তে পারো, যার যেটা ভালো লাগে,
যার কাছে ত্রিকোণমিতি ভালো লাগবে সে ত্রিকোণমিতি পড়বা, আর যার কাছে ইন্টিগ্রেশন ভালো লাগবে সে ওইটা পড়বা। দুইটা চ্যাপ্টার গেল। দুইটার পরে দেন হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে বৃত্ত, সরলরেখা আর হচ্ছে ভাই ম্যাট্রিক্স। এই 5টা চ্যাপ্টার পড়বা। তাহলে আমি কি বললাম ভাই, যে তোমাকে 5টা যে চ্যাপ্টার কথা বললাম, 5টা চ্যাপ্টার হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার, দেন হচ্ছে আমাদের সরলরেখা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তারপর বৃত্ত, তারপর হচ্ছে ভাই আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এটা লাগবে না আমাদের। 7 নাম্বার চ্যাপ্টার লাগবে 9 আর 10। এইখানে এইটা অথবা মানে 7 আর হচ্ছে 10, এটার মধ্যে যে কোনো একটা তুমি চাইলে চুজ করতে পারো যদি তুমি 5টা চুজ করতে চাও। এই কয়টা দেন পরবর্তীতে ট্রাই করবা বাকিগুলো, লাইক বিন্যাস, সমাবেশ, ফাংশন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো ট্রাই করবা পড়া, ঠিক আছে এটা। আর ভাই অ্যাজ এ সাজেশন ক্লাস আমি বুঝতে পারছি যে তোমাদের চ্যাপ্টার মানে ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে বা ভিডিওটা, বাট আমি ট্রাই করেছি প্রত্যেকটা চ্যাপ্টারে টপিকগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া দিয়ে দেওয়ার, কি ধরনের কোয়েশ্চেন আসে সেটার একটা হালকা আইডিয়া দিয়ে দেওয়ার, যার জন্য একটু সময়টা চলে গেছে। বাট তোমরা যদি এই টপিকগুলো মানে তুমি যদি যে কোনো 5টা থেকে 7টা, 5টা মিনিমাম পড়বা, ট্রাই করবা 6-7টা পড়ার, আর বাকিগুলো এমসিকিউ এর জন্য পড়ার, এইভাবে যদি তুমি কভার করতে পারো আশা করি তুমি এই টপিকগুলো কভার করে গেলে এইচএসসি তে কমন পাবা এবং একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর ভাই লাস্ট তোমাদের পড়ার ক্ষেত্রে একটা তোমাদের হালকা করে সাজেশন দিয়েছি যে তোমরা কিভাবে স্টার্ট টু এন্ডিং পড়বা। এক্ষেত্রে তোমরা আসার পর ফার্স্টেই তোমরা হচ্ছে আমার যে টপিকগুলো সাজেশন ওয়াইজ দিলাম, তোমরা আগে 5টা চ্যাপ্টার সিলেক্ট করো ভালো মতো। 5টা চ্যাপ্টার সিলেক্ট করে একটা টাইম বাউন্ডারি দিয়ে দাও যে তুমি নেক্সট 1.5 দিন বা নেক্সট 2 দিনের মধ্যে তুমি এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা। ধরো তোমার কাছে সামনে এক্সাম, সেই অনুযায়ী তোমার 3 দিন আছে, তো তুমি নেক্সট 1.5 দিনের বা 2 দিনের মধ্যে এই 5টা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করবা। দেন ওই চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট গুলো দেখবা, দেন সিকিউ গুলো পড়বা, এমসিকিউ গুলো পড়বা, ঠিক আছে। সূত্রগুলো ভালো মতো আগে পড়ে নিবা, কনসেপ্ট গুলো জানবা, দেন হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করবা এই টাইপগুলো ফলো করে। সিকিউ এমসিকিউ গুলো করার পরে দেন হচ্ছে ট্রাই করবা একটা দুইটা ছোটখাটো টেস্টও দেওয়ার, মানে টেস্ট বলতে লাস্টের দিকে মডেল কোশ্চেন গিয়ে জাস্ট হচ্ছে র্যান্ডমলি একটা কোশ্চেন পিক করে সেটা একটু ট্রাই করার যে পারছো কিনা এরকম আর কি। দেন এইভাবে তোমার যখন 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে 1.5-2 দিনের মধ্যে, আরো একদিন সময় আছে, দেন তুমি হচ্ছে বাকি 2টা চ্যাপ্টার ওই একদিনে, বাকি 2টা চ্যাপ্টার আর হচ্ছে বাকিগুলো এমসিকিউ এর জন্য করবা। বাট আমি বলবো 1.5-2 দিনের মধ্যে, যদি 3 দিন সময় পাও, 3 দিন সময় পাও হাতে, তাহলে 1.5 থেকে 2 দিনের মধ্যে অবভিয়াসলি 5টা চ্যাপ্টার শেষ করে ফেলবা এবং এটা টার্গেট বেস পড়াশোনা করবা, এত ঘন্টার মধ্যে আমি চ্যাপ্টারটা শেষ করবো এবং সেটা ট্রাই করবা আর কি। তাহলে দেখবা তোমার টাইম এফিসিয়েন্সিটা বাড়বে এবং তোমার টাইমটা কম লস্ট হবে আর কি। আর ভাইয়া এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।